সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মেট্রোসেম টু দ্য পয়েন্ট অনুষ্ঠানে। আমি তারিকুল ইসলাম মাসুম। যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা সবাইকে, ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু। আজ আলোচনার জন্য বিষয় নির্ধারণ করা হয়েছে ট্রাম্প, মোদি, ইউনুস। তিনটি দেশের সরকার প্রধানের সংক্ষিপ্ত নাম। এই নাম দিয়ে মূলত এই দেশগুলোর সাথে সম্পর্কের বিষয় ইঙ্গিত করা হয়েছে। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের কথা শুনছেন তাদেরকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমাদের সাথে আরও যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। আপনাকে স্বাগত। শুরুতে বলছিলাম ট্রাম্প, মোদি, ইউনুস। বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী, আর নবনির্বাচিত ইউএস প্রেসিডেন্ট ট্রাম্প এবং মোদির মধ্যে 27 তারিখ ফোন আলাপ হয়েছে, দীর্ঘক্ষণ ফোন আলাপ হয়েছে। সেই ফোন আলাপের পরই বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন 27 দিন পর নরেন্দ্র মোদি। এর মধ্য দিয়ে বোঝা যায় যে দেশগুলোর সাথে দেশগুলোর বা সরকারের সাথে সরকারের, রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্কের একটা যোগসূত্র হয়তো তারা চাইছেন। কিন্তু এখনকার পরিস্থিতিতে কেউ তো আর কাউকে ফেলে দিয়ে যেতে পারে না। ফজলুর রহমান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক, ভারতের সাথে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক, বাংলাদেশের সাবেক সরকার প্রধান শেখ হাসিনা এখন ভারতে আশ্রয় আছেন, এই সরকার যারা এখন ক্ষমতায় আছে তারা ভারতের বিরুদ্ধেই কথা বলছেন। আপনি আপনার মতামত দিতে পারেন। আমি আমার মতো বললে, যদি বলতে হয়, ভারত এই শব্দটা উচ্চারণ করলেই একটু পরেই বলা হবে ভারতের দালাল ফজলুর রহমান। আপনি এমন একটা, মানে কি বলবো, জটিল ব্যাপার। আমি বলবো না, এমন একটা ব্যাপার আমার সামনে উত্থাপন করলেন, আমি ভারত নামটাই বলতে চাই না। আচ্ছা, ঠিক আছে, আপনি আপনার মতো করে শুনেন। আমি বলছি কথাটা, আমরা ভারতের সাথে মোটামুটি যুদ্ধ করতে চাই, তাদেরকে আমরা উড়িষ্যা, বিহার, কলকাতা পর্যন্ত দখল করতে চাই, আগরতলা পর্যন্ত আমরা যেতে চাই, 7 সিস্টার আমরা দখল করতে চাই। এটা হলো, আমরা যদি পারি তাহলে আমরা দেশপ্রেমিক। ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্ব হবে সমানে সমান। আমি তাকে দাদা ডাকবো, ভারত আমাকে ভাই ডাকবে। আমার সঙ্গে আন্তর্জাতিক ডিপ্লোমেসির সবচেয়ে সুন্দর একটা সম্পর্ক থাকবে, যেহেতু পৃথিবী যতদিন আছে ততদিন ভারত আমার প্রতিবেশী থাকবে। এখান থেকে তাকে আমি সরাতে পারবো না, উৎখাত করতে পারবো না। আর আমার এমন কোনো শক্তি নাই যে আমার চেয়ে 32 গুণ বড় ভারতকে আমরা এখান থেকে তাড়িয়ে দিতে পারবো, ভারতের মানুষকে। কাজে আমি সুস্থ মস্তিষ্ক যারা, তাদের একটা চিন্তা থাকবে, প্রতিবেশী দেশ ভারতের মতো দেশের সঙ্গে আমাদের সুসম্পর্কই থাকা দরকার আমাদের পক্ষ থেকে। সেখানে যদি তারা আমাদেরকে মনে করে আমরা তাদের সাবঅর্ডিনেট, আমরা তাদের মানে অনুগ্রহভাজন, সেই জিনিসটা আমরা আমাদের যোগ্যতা দিয়া, আমাদের সেই হাইট দিয়া আমরা তাদেরকে মোকাবেলা করব এবং তাদেরকে বলে দিব, যদি তোমরা আমাকে ভাই ডাকো তাইলে তোমাদেরকে আমরা দাদা ডাকবো। এটা হলো ভারতের ব্যাপারে আমার কথা। 2 হলো মোদি, ট্রাম্প নতুন এসেছেন পৃথিবীতে। ট্রাম্পকে আমি পছন্দ করি না। আল্লাহ আমার মতো লোক পছন্দ না করলে কিছু আসে যায় না। আমার কাছে কেন জানি মনে হয় সারা পৃথিবী ছোট মানুষদের একটা নেতৃত্ব চলছে এখন। আর মানুষের ছোট ছোট মানুষদের নেতৃত্ব, ছোট মানুষদের, হ্যাঁ, আমার কাছে না, তারাও অনেক বড় দেশের বড় নেতা, সেটা ঠিক আছে, কিন্তু এইখানে আমার কাছে আব্রাহাম লিঙ্কন আর আসে না, আমার কাছে নেলসন ম্যান্ডেলা আর আসে না, আমার কাছে সোভিয়েত ইউনিয়নের এই ব্রেজনেভ আসে না, আমার কাছে চার্চিল আসে না ইংল্যান্ডের, আমার কাছে ইন্ডিয়ার নেহেরু আসে না, ইন্দোনেশিয়ার সুকর্ণ আসে না। ছোট ছোট মানুষ, এমনকি আমি পাকিস্তানের মোহাম্মদ আলী জিন্না, তাকেও অনেক বড় মানুষ মনে করি, গান্ধীকে আমি অনেক বড় মানুষ মনে করি। আমরা সব ছোট ছোট মানুষের পৃথিবী পেয়ে গেছি। এবং এই চীনের লি, পুতিন,
উত্তর কোরিয়ার যে একজন আছে সারা বিশ্বকে সবসময় থ্রেটের মধ্যে রেখে দিছে, আমি মনে করি না যে এরা ওই যে সাধারণ একটা ছোট্ট একটা দেশ পৃথিবীর স্বীকৃতি পাওয়ার জন্য যিনি দেশে দেশে ঘুরে বেড়াতেন, ইয়াসির আরাফাতের মতো উচ্চ মর্যাদার এমন রাজনৈতিক হাইটের একজন মানুষ এই পৃথিবীতে এখন জীবিত আছে আমি এটা মনে করি না। আমি এটাও মনে করি না এই যে রোডেশিয়া একটা দেশ, কালো মানুষের দেশ, যেটা সাদারা দখল করে রাখছিল, যার নাম এখন দক্ষিণ আফ্রিকা, সেই দেশের যে মহান ব্যক্তি নেলসন ম্যান্ডেলার মতো একজন মানুষ আছে বলে আমার এই পৃথিবীতে মনে হয় না। এদের দরকার এরকম মানুষ, এরকম মানুষ, নেতৃত্ব এরকম হবে। ইভেন সামরিক বাহিনীর শাসক যদিও হয় তাকে মিশরের নাসেরের মতো মানুষ হবে পৃথিবীতে, আমি এটা মনে করি। এবং সেই কারণে আমি মনে করতেছি যে আন্তর্জাতিক সম্পর্ক এখন চলতেছে, ব্যাপারটা খুব রূঢ় এবং বাস্তবতার মধ্য দিয়ে চলতেছে। তুমি কত নিবা কত দিবা, এখানে মানবতা, গিভ এন্ড টেক। হ্যাঁ, গিভ এন্ড টেক। কিন্তু অত বড় মানুষের রাষ্ট্র পৃথিবী না, এটা আমরা তো শেষ হয়ে গেছে। আর আমার বাংলাদেশ, এখন যে বাংলাদেশ, শুধু ইউনূস সাহেব ডালপালা ছাড়া অনেক লম্বা, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে, উনি অনেক লম্বা। আমি মনে করেছিলাম উনি 10 জন প্রধানমন্ত্রীর চেয়ে অনেক উঁচু। উনি আছেন বলে এখন মনে হয় যেন বাংলাদেশে একটা সরকার আছে, না হলে দেশে সরকারও নাই, বিরোধী দলও নাই, এই দেশে কোনো সমাজ নাই, এই দেশে কোনো নীতি নাই, এই দেশে কোনো আদর্শ নাই, এই দেশে কোনো প্রতিষ্ঠান নাই, এই দেশের সমস্ত পিলারগুলা ধ্বংস হয়ে গেছে। আমরা খুব ছোট ছোট মানুষেরা শুধু পিপিলিকার মতো বেঁচে থাকার জন্য, পিপিলিকার মতো বেঁচে থাকার জন্য পথ খুঁজি, কেউ যাতে আমাদের শরীরে পা লাগায় আমাদেরকে মেরে ফেলতে না পারে। এইরকম একটা দেশে, যে দেশটার জন্য এই কিছুদিন আগে পর্যন্ত হাজারো মানুষ জীবন দিয়েছে, হাজার হাজার মানুষ আহত হয়েছে, এই দেশের একটা পরিবর্তনের জন্য। কিন্তু আমি এক সময় বলেছিলাম আওয়ামী লীগ একটি অভিশপ্ত রাজনৈতিক দল, এখন আমি বলি বাংলাদেশ একটি অভিশপ্ত দেশ। এই দেশটা মুক্তিযুদ্ধ করে 30 লক্ষ লোকের মানুষের রক্ত পবিত্র করতে পারলাম না আমরা। এই দেশটাকে আমরা 54 বছর সময়ের মধ্যে এই পৃথিবীর মানের বাদ দেন, স্থানীয় মানেরও একটা দেশ হিসাবে পরিগণিত করতে পারলাম না। পাকিস্তান আমলে একজন স্কুলের হেডমাস্টারকে দেখলে স্যার বলে রাস্তা ছেড়ে দিতাম, এখন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরকে দেখলে গিয়ে ঘুষি মারি। দিস ইজ দ্য ডিফারেন্স। আমরা কাউকে নিজেরও সম্মান নাই, অন্য কাউকে সম্মান করি না। আমি শুধু একটা উদাহরণ দিব, আমি যে এখানে কথা বলতেছি, আমি ফজলুর রহমান এখান থেকে বেরোতে পারবো আমার জীবন নিয়ে আমি মনে করি না। আপনি আমার মোবাইলটা দেখেন, দেখাইতেছে আমারে মারতেছে সবাই মিল্লা। এরা কারা? জামাত ইসলাম খুব ফজলুর রহমানকে খুব গণপিটুনি দিল বেয়াদবি করার কারণে। আমার মোবাইলটা আমি আপনাকে দেখাইতে পারি, আমার মোবাইলও আছে। এটা কি বানানো? বানানো এআই দিয়ে? হ্যাঁ, বানানো। এটা কি এআই দিয়ে বানানো? হ্যাঁ, ফেক বানানো। কিন্তু মানসিকতাটা হলো এটা, কেউ না কেউ তো এটা দিছে। এবং সে জামাতের জিনিসটা একটু শুনবো, মানে দর্শকদের জন্য যদি বলেন কোনটা, যে আপনি যে ঘটনাটি বললেন, ঘটনাটি আসলে ঘটেনি, কিন্তু আপনাকে আমার একটা ছবি দিছে, আমার গেঞ্জি টেঞ্জি সেটা, আমার এই হাতটা ভাঙ্গা, আমার মাথার উপরে রামদাউদা খুব দিতেছে, আমি পড়ে যাচ্ছি, মরে যাচ্ছে, আর বলতেছে ফজলুর রহমানকে উচিত শিক্ষা দিল জামাতের কর্মীরা। এই যে মানসিকতা, এই একটা দেশ, জামাত একটা রাজনৈতিক দল। আমি কিছু কথা বলেছি, আমি প্রথম থেকে বলেছিলাম জামাতের বোধহয় সম্বিত ফিরে এসেছে। মুক্তিযুদ্ধের সময় তারা যে ভুলটা করেছিল সেটার বোধহয় তাদের কোনো পরিবর্তন এসেছে তাদের মানসিকতায়। কত কথা কইছি, এবং তারা যদি ইসলামের নামে ইসলামিক শাসন কায়েম করার জন্য ভোটের মাধ্যমে ক্ষমতা যাইতে পারে মেজরিটি, আমি তাদেরকে সেলিউট দেবো, এইসব কথাও বলছি। কিন্তু তারপরও দেখা যাচ্ছে ফজলুর রহমান হইল এই দেশে। আচ্ছা, আপনার কাছে আসবো। এম এ আজিজ, অনেকগুলো কথা বললেন ফজলুর রহমান সাহেব, প্রবীণ পার্লামেন্টারিয়ান, ভারত বাংলাদেশের সম্পর্কের কথা বলেছেন, প্রতিবেশী হিসেবে থাকবে, তাকে তো আর কেউ ঠেলে কোনো দেশকে কোথাও নিয়ে যেতে পারবে না। আর ট্রাম্প আসার পরে তিনি বৈদেশিক সাহায্য বন্ধ করেছেন এবং তিনি দেখতে চান আসলে তার পররাষ্ট্রনীতির সাথে সম্পর্কিত কিনা এই সাহায্যগুলো, শুধু ইসরায়েল এবং মিশরের ক্ষেত্র বাদ দিয়ে
অবশ্য বাংলাদেশের প্রধান উপদেষ্টার দপ্তর থেকে, প্রেস উইং থেকে রোহিঙ্গাদের যে সহযোগিতা আছে সেটি অব্যাহত আছে বলে জানানো হয়েছে, কিন্তু ইউএসএআইডি থেকে এরকম কিছু আমরা পাইনি। এবং ইউএসএআইডির ৮০ জন কর্মকর্তাকে সবেতন আজ ছুটি দেওয়া হয়েছে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। দেখেন, প্রথম কথা হচ্ছে পরাশক্তি যতগুলি আছে পৃথিবীতে, এরা কিন্তু নিজের ইন্টারেস্ট ছাড়া, আগে কিন্তু বলা হয়েছিল, ফজলু ভাই আমার নেতা ছিল, উনি যখন নেতৃত্ব দিয়েছেন ছাত্রলীগের, তখন কিন্তু দেখা গেছে যে সারা পৃথিবী দুই ভাগে বিভক্ত ছিল, একটা সমাজতান্ত্রিক বিশ্ব, একটা ধনতান্ত্রিক বিশ্ব। ধনতান্ত্রিক বিশ্বের নেতা ছিল আপনার আমেরিকা। তারা কিন্তু সব দেশে, যে দেশে গণতন্ত্র আছে সেই দেশগুলোতে পৃষ্ঠপোষকতা দিত, আর সমাজতান্ত্রিক দেশে দিত রাশিয়া, পরে চীনের উৎপত্তি হয়েছে। এখন কিন্তু এটা পাল্টে গেছে। এখন পরাশক্তিগুলো যেখানে শোষণ করা যাবে, যেখানে তার স্বার্থ আছে, সেখানে দেখেন রাষ্ট্রযন্ত্রের সাথেও সম্পর্ক রাখে, মিলিটারি শাসকের সাথেও সম্পর্ক রাখে, গণতান্ত্রিক দেশের সাথেও স্বার্থ রাখে। কিন্তু তাদের পররাষ্ট্রনীতিটা তাদের ইন্টারেস্টে কিন্তু আপনার পরিচালিত হয়। এখানে কোনো একটা বিষয়ে আপনার ইন্টারেস্টে, আমার ইন্টারেস্টে তাদের পররাষ্ট্রনীতির কোনো তারতম্য ঘটে না। সরকারের ভিতরে সরকার আছে তাদের। একটা ওই দেশের নেতা কিন্তু একদম 100% স্বাধীন না। আমাদের দেশে ধরেন শেখ হাসিনা সর্বময় ক্ষমতার অধিকারী ছিল একা। ওইসব পরাশক্তিতে দেশগুলোতে একটা সরকারের প্রধান কোনো বা রাষ্ট্রের প্রধান কখনো একক শক্তিশালী হয় না। ট্রাম্প যেটা ইলেকশনের আগেও বলেছে, ধরেন সব বিশ্বের যে অর্থনয়ন, আমরা ধরেছিলাম যে মোদির সাথে তার খুবই ঘনিষ্ঠতা আছে, সুতরাং ট্রাম্প যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশের জন্য দুর্যোগ আছে। দেখেন, বিশ্বের সকল অর্থায়ন সে বন্ধ করে দিছে, শুধু ইসরায়েল এবং মিশর ছাড়া। এই জায়গায় তাদের স্থায়ী আমেরিকার পলিসি আছে, আমি সেই আলোচনা নাইবে গেলাম। কিন্তু আমাদের রোহিঙ্গা যে রাখছে, এটা হলো আন্তর্জাতিক নীতি, কারণ অনেক দেশেই এরকম আপনার রিফিউজি আছে। সুতরাং পুরোটা সব জায়গায় এইটা রাখছে, কারণ এটাতে প্রকট সমালোচনার ভিতরে পড়তে পারে। তো যাই হোক, এখন ভারতের যে ধরেন ট্রাম্পের, আমি এইটাই বলছি যে এক্ষেত্রে কিন্তু ভারতকে মাফ করা হয় নাই। ভারতের অর্থায়ন বন্ধ। আমাদের এলাকায় যত হাসি করে আমরা উড়ায় দেই না কেন, এখনও ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আমেরিকার সবচেয়ে বেশি, 1 নম্বর বাংলাদেশে। এই ইনভেস্টমেন্টগুলো যদি বন্ধ হয়ে যায়, অবশ্যই এইড বন্ধ করেছে, ইনভেস্টমেন্ট তো আর বন্ধের কথা বলে না। অর্থায়ন বলতে শব্দটা কিন্তু বাংলায় অর্থায়ন, কিন্তু বলে নাই যে আমার ইনভেস্টমেন্টে না কোথায়, যেখানে টাকা লোক খাটাবে সেখানেই। এখন এটার তো ব্যাখ্যা পাইনি আমরা। তা আমি ধরে নিচ্ছি আমাদের দেশে যত অর্থায়ন আছে, শুধু রোহিঙ্গা ছাড়া সব অর্থায়ন আমেরিকার বন্ধ হয়েছে, ভারতেরও বন্ধ হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু বন্ধুত্ব কাজে আসে না, আমি এইটি বলতে চাইছি। আর ভারতের যেটা হয়েছে যে ধরেন পয়লা বৈশাখ উপলক্ষে আপনার একটা ইয়ে দিছে, জানুয়ারি, জানুয়ারি ব্যাপার দিছে। তো এইটাতে আমার ধারণা বর্তমান ভারত এবং ফজলু ভাই বলছেন এটা ঠিক, প্রতিবেশী তো সরানো যাবে না। ভারত আমাদের 3 দিকে ঘিরে আছে, তাই না? আর ভারত বড় দেশ, তাদের সাথে আমরা অবশ্যই বন্ধুত্ব চাই, তবে অবশ্যই মর্যাদার সাথে, স্বাধীন দেশ হিসাবে। হ্যাঁ, বড় ভাই ছোট ভাই নয়, অবশ্যই আমি বন্ধুত্ব চাই। আমার যেটুকু রাইট আছে, ধরেন আমি বলি যে 7 সিস্টারে বাংলাদেশের অনেকগুলো কোম্পানির পণ্যের হটকেক তাদের কারণে, কিন্তু ডাম্পিং, অ্যান্টি ডাম্পিং দিয়ে আটকায় রাখা হয়, যেতে দেওয়া হয় না। কিন্তু তাদের দেশে পণ্য সব বাংলাদেশে আছে। আমার কথা হলো এটা ওপেন প্রতিযোগিতায় দেওয়া হোক। আমাদের ছোট দেশ, পণ্য কম, আমরা মার খাই খাবো, কিন্তু ওপেননেস থাকতে হবে, সেটা নেই। এখন ভারতে ধরেন এই যে ধরেন এই সরকারের পরিবর্তনের পরে, অর্থাৎ বর্তমান সরকার আসার পরে, অন্তর্বর্তী সরকার আসার পরে ভারতের এখন যদিও খুলছে, ভিসা টিসা সব বন্ধ করে দিয়েছিল না, হসপিটালগুলো, শিক্ষা, আমাদের তো বহু ধরনের শিক্ষা বলেন, চিকিৎসা বলেন, বেড়ানো বলেন, ট্যুরিজম বলেন, বিরাট অর্থ কিন্তু ভারত পেত, এটা বন্ধ হয়ে গেছে। ওখান থেকেই প্রতিবাদ উঠছে, তাদের দোকান চলে না, তাদের পর্যটন চলে না, তাদের হসপিটাল চলে না, ভারত থেকেই প্রতিবাদ উঠছে। এই কারণে ভারত কিন্তু মোদিও প্রেশারে আছে। এবং ওখানে যে এই যে ধরেন মিডিয়াগুলি যে প্রোপাগান্ডা করতো, তারাও কিন্তু এখন প্রোপাগান্ডা কমে গেছে, আপনি খেয়াল করেন। কারণ
বিশ্বায়নের যুগে কোনো দেশ কিন্তু ছোট না, জি কোনো দেশ ছোট না। তাহলে মালদ্বীপের সাথেও সম্পর্ক নাই, দক্ষিণ এশিয়ার একটি দেশের সাথে ভারতের সম্পর্ক নাই। বাংলাদেশের সাথে ছিল শুধু শেখ হাসিনার সাথে। আমরা টকশো করেছি, আওয়ামী লীগের নেতারাও আসছে, তারা গোপনে ব্রেকের সময় মনের দুঃখ বলতো, তারাও পছন্দ করতো না এটা, কারণ কারো দালাল কারো চাকর হতে কেউ রাজি না একটা স্বাধীন দেশের, এটাই স্বাভাবিক। তো আমার বক্তব্য হচ্ছে মোদিও কিন্তু রিয়েলাইজ করতেছে যে বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে হবে, কিন্তু এখানে ব্যারিয়ার হচ্ছে শেখ হাসিনা। যতদিন পর্যন্ত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে রাখবে, অর্থাৎ ভারতে থাকবে, সে তো ওই ভারত থেকে তাকে শিফট করে অন্য দেশে দেওয়ার চেষ্টা করেছে, কেউ তো ওই ফেসিস্টকে নেয় নাই। সুতরাং ভারত রাখতে হচ্ছে। ভারতের সাথে প্রায় কমপক্ষে 50-60টা সর্বশেষ হলো করিডোর দিছে। হ্যাঁ, এই করিডোর কিন্তু তাদের জন্য ভয়ঙ্কর অসুবিধা, কারণ এই সরকার তো করিডোর অনুমোদন করবে না, তাহলে এই সরকার তাকে ধাক্কা দিয়ে ফেলে দিবে। তো করিডোর আমি লিখেছি, সমকালে বিশাল করে লিখেছি করিডোর, অথচ ট্রানজিট নামে দিছে। করিডোর হলো এক দেশ থেকে আর এক দেশের ভিতর দিয়ে গিয়ে আবার সেই দেশে আপনার ফিরে যাওয়া, ট্রান্সপোর্ট, সেটাই করিডোর। বাংলাদেশে তো আপনাকে করিডোর দিয়েছিল 7 সিস্টারে করিডোর। তো এই করিডোর দেওয়া তো আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। আর এমনি পোর্ট, ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট এগুলো তো দিছেই। আপনার কাছে আমি এই জন্যই বলছি যে ভারতের দরকার আমাদের সাথে সম্পর্ক, আমাদেরও দরকার, তবে বিশ্বায়নের যুগে আমাদেরকে ছোট ভাবার কোনো কারণ নেই। 18 কোটি লোকের জনগণ, আমরা মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি, আমরা আবার দ্বিতীয়বার মুক্তিযুদ্ধ করতে পারবো। আচ্ছা ফজলুর রহমান, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দেশের পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আমি আপনাকে বলি, আমি বেশ কিছুদিন আগেও বলতাম, এখনও বলি, এখন শুধু রাজনীতি আছে মসজিদে। আগে বলতাম মসজিদ থেকে একটা মিছিল বেরিত আর মন্দির থেকে একটা মিছিল বেরিত, সে মন্দিরের মিছিলটা এখন স্টপ হয়ে গেছে। কাজেই এখন মসজিদের মিছিলটা আছে দিনের বেলায়, আর রাতের বেলায় সন্ধ্যার পরে আছে ওয়াজ মাহফিলের রাজনীতি। এই কথাটা বলার কারণে আমি মুরতাদ থেকে দূরে কাফের পর্যন্ত সব বকাই আমি শুনছি। শুধু কি মাঠে মাঠে ওয়াজ মাহফিল হবে শীতের দিনে, এটাই কি ছিল আমাদের দেশের কালচার? নাকি আমাদের দেশে একদিকে ওয়াজ মাহফিল মিলাদ হইতো, হাজার হাজার মানুষ আসতো, মানুষ শুনতো, আবার আরেকদিকে যাত্রা গান হইতো। একটি পয়সা 22 বছর পরে মা মাটি মানুষ, যাত্রা গান মানে হইল সত্যের পক্ষে ও সত্যের বিপক্ষে একটা অবস্থান নিত, মানুষ শুনতো। আবার হয়তো লোক এই যে যাত্রা গানের নামে আবার যে যাত্রা হইতো রূপবান যাত্রা, গান গাই গ্রামের মানুষ সারাদিন পরিশ্রম করতো জমিতে অথবা কারখানায়, সন্ধ্যার পরে বা রাত্রের বেলায় গিয়ে গান শুনতো রূপবানের। মোদের বাড়ির দক্ষিণ পাশে গো ও দাইমা কিসের বাদ্য বাজে গো আমার দাইমা দাইমা, এটা তার একটা আনন্দের ব্যাপার, হৃদয়ের আনন্দের ব্যাপার। এইটা এখন বাংলাদেশে বন্ধ হয়ে গেছে। এখন নাটক বন্ধ হয়ে গেছে। এখন গান গাইলে পরে মোল্লা সাহেবরা গিয়া ফয়লে গিয়া গান গাওন যেত না, লালনের গান এগুলা বেদাত গান, নাচ্চা নাচ্চা গাওন যাব না। কথাটা খুব বুঝার চেষ্টা করেন। আরে শাহ আব্দুল করিমের গান, কিসের গান এগুলা? ওই যে কি জালালের গান, থাকতে ক্ষুদা প্রেম সুদা পান কররে পাগলা মন, এগুলা আবার কিসের গান? রাধারমনের গান, আমারে আসিবার কথা কইয়া মান করে রায় রইয়াছ ঘুমাইয়া, এই গান মানুষ রাতের পর রাত শুনছে। বাউল গান, লালনের গান, নাটক দেখছে, যাত্রা দেখছে, পাশাপাশি দেখছে কি কীর্তন দেখছে, অষ্টপ্রহর 72 প্রহর পর্যন্ত কীর্তন হয়েছে, আবার ওয়াজ মাহফিল হয়েছে রাতের পর রাত, সব চলছে। কিন্তু সব কিছু বন্ধ আছে, শুধু ওয়াজ মাহফিল। আমি এটাকে খারাপ মনে করি না, কিন্তু ওয়াজ মাহফিলের নামে এখন যা হচ্ছে বেশিরভাগ কিন্তু রাজনীতি, আমি সব শুনি, বেশিরভাগ হলো রাজনৈতিক বক্তৃতা আর বিরোধী দলকে বকাবকি। বিরোধী দল কারা? বিরোধী দল কারা? যারা মৌলানা সাহেবদেরকে এককভাবে ক্ষমতা দিতে চায় না, একটু কাটা হয়ে দাঁড়াইছে। একটা হলো বিএনপি, সব সাপের এক বিষ নৌকার দানের শীষ। হ্যাঁ, মুজিববাদকে মানে ফেলে দিছি, জিয়াবাদকে আসতে দিব না। এক দল খায়া গেছে, আরেক দলকে খাইতে দিব না, এটা আবার ওয়াজের মধ্যে কয়।
তো এই ওয়াজের ব্যবস্থা কি যাদেরকে বলছে তারা আয়োজন করতে পারে না? সেটা আমি কেমনে খুব আয়োজন করতে, কিন্তু এখন কিন্তু এটাই চলছে এবং এটার বাইরে কিছু বলতে গেলে আপনার জীবনের শঙ্কা আসবে, এটার বাইরে গেলে জীবনের শঙ্কা আসবে আপনার। জিনিসটা এরকম হয়ে গেছে যে আমার কাছে যেন মনে হয় কোত্থেকে একটা অন্ধকারের শক্তি বাংলাদেশকে গ্রাস করে ফেলছে এবং এই অন্ধকার থেকে আলোর পথে কখন বের হতে পারবো এটা আমি জানি না ভাই। কিসের কি গণতন্ত্র? গণতন্ত্র মানিত হইল, প্রথম কথা হলো গণতন্ত্রের ফার্স্ট দি স্টার্টিং ইজ ভোট, নির্বাচন। এটাই হলো গণতন্ত্র। দ্বারটা খুলবে। খালি সে ফখরুল ইসলাম আলমগীর বলছে যে আগস্টের মধ্যে দেও, ভোট দেও, এমনি তার 14 গোষ্ঠী উদ্ধার হওয়া শুরু হয়েছে। তার মতো একজন ভদ্রলোক, ফখরুল ইসলাম আলমগীরের মতো ভদ্রলোক ইদানিং কালে বাংলাদেশের রাজনীতিতে খুব কম আসছে। সেই ফখরুল ইসলাম আলমগীরকে বকে কারা? যারা তার নাতির বয়সী। তুলনা হয় না, লেভেল নাই। এই বকাটা যদি গোলাম পড়ুয়ার বক্ত বা এই সমালোচনাটা গোলাম পড়ুয়ার সব করতেন, আমার আপত্তি ছিল না। এইটা যদি ইসলামী আন্দোলনের আমির করতেন, আমার আপত্তি ছিল না। এমনকি মামুনুল হক করলে আমার আপত্তি ছিল না, মৌলানা মামুনুল হক। কিন্তু করতেছে কে? কেউ চিনে না, কেউ জানে না বাড়ি কই, তোর বাপের নাম কি, তোরা কারা, যা ইচ্ছা তা বলতেছে। এমনকি জীবনের হুমকি দিতেছে, রাখুম না করে ফেলবো। একজন ছেলে একটা দলের প্রধান হয়ে বৈশা আছে, কেউ জানে না। আমি জিজ্ঞাসা করছি বাড়ি কই, বললো ওই যে কুমিল্লার একটা জেলায়, আগের জেলায়, চাঁদপুর এইরকম হবে, এই থানায় বাড়ি। চিনেননি তারে? আপনি তো ওখানের উপজেলার চেয়ারম্যান ছিলেন, আপনার থানায় নাকি বাড়ি? কয় আমরা 14 গোষ্ঠীও তারে চিনি না। কিন্তু সে জাতীয় নেতা। যখনই বিএনপির তারেক রহমান কথা বলতেছে, তখনই দেখা গেল ওই মহান জাতীয় নেতা কথা বলতেছে, না ইলেকশন দেওয়া যাবে না, আগে বিচার করতে হবে, না আগে এরকম করতে হবে, না হলে সংস্কার করতে হবে। দুইটা কথা এখন সাংঘাতিকভাবে হাসিনা বলতো আগে উন্নয়ন পরে গণতন্ত্র, উন্নয়নের গণতন্ত্র। আইয়ুব খানও উন্নয়নের গণতন্ত্র বলতো। আর এখন বলে আগে সংস্কার পরে ভোট। অর্থাৎ এই ভোট কোনোদিনই আসবে না, কারণ অনন্তকাল সংস্কার হবে, কিয়ামত পর্যন্ত। আপনার কাছে আসবো এম এ আজিজ। বাংলাদেশে আজকে আজ আমরা যখন কথা বলছি, রেলওয়ের একটা ধর্মঘট চলছে। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা আন্দোলন করেছিলেন, তারা সফল হয়েছেন। 7 কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করেছেন, এক ধরনের সফল হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অধিভুক্তি শেষ হয়েছে, তাদের অধিভুক্তি কোথায় হবে সেটা হয়তো পরের ব্যাপার। এই সব আন্দোলন নিয়ে আমরা আসলে যাচ্ছি কোন দিকে? না দেখেন, আন্দোলন যেভাবে আন্দোলন শুরু হয়েছিল এবং এখনো চলছে, তাতে সরকার যদি আপনার অ্যাসার্ট করতো, সরকারের যদি অস্তিত্ব থাকতো, মনে করতো, তাহলে কিন্তু এইভাবে বেসুমার আন্দোলন হতে পারে না। আপনি প্রেস ক্লাবে দেখেন, সরকারের কাছে সরকারের প্রেস সেক্রেটারি বলছে 200টা আন্দোলন চলছে, এখন দাবি আছে 200টা, সমাধান নেই। সরকার তো এখন প্রশ্ন যদি দাঁড়ায়, অন্তর্বর্তীকালীন তো প্রায়োরিটি তো ঠিক করতে হবে, যে সরকার তো বলতেও পারতেছে না এই সমাধানগুলো আমরা করতে পারবো না, নির্বাচিত সরকার এসে এগুলো করবে, ধরেন করবে। তো নির্বাচন তো অনির্দিষ্ট। যদিও ফজলু ভাই হয়তো আমার নেতা ছিল, উনি বলবে হয়তো নির্বাচন এই বছরই হবে, আমি কিন্তু কনভিন্স না এখনো। কখন হবে আমি জানি না, কারণ নির্বাচন হবে কিনা সংশয় আছে, আমার সন্দেহ আছে, একটা সম্ভাবনা আছে এই বছর নির্বাচন দিবে না এমন কথা নির্বাচন কমিশনও বলেনি, সরকার থেকেও বলা হয়নি। দিতে থাকবে, পিছাইতে থাকবে, অসুবিধা কি? নানান অজুহাত। এই যে আন্দোলন হচ্ছে না 3টা, আরো আন্দোলন অপেক্ষা করেন, আন্দোলন হতে থাকবে। আপনি গতকাল কালের কণ্ঠে অর্থনীতির উপরে একটা রিপোর্ট হয়েছে, সেখানে 24টা অর্থনীতির 24টা জায়গায় প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, গভর্নর, তারপরে শিক্ষা উপদেষ্টা এবং বাণিজ্য উপদেষ্টার মন্তব্য আছে, একটাও পজিটিভ না। অর্থাৎ অর্থনীতির সেক্টরে একটা পজিটিভ কথা বলতে পারে নাই। রাজনীতি নাই দেশে। আপনি বলেন তো, একটা সরকার পরিচালনা করতে হলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে শুরু করে জনগণের যে চাহিদা, অর্থাৎ একটা দেশে বসবাসের উপযোগী
আপনি বলেন না কোন সেক্টরটা সঠিকভাবে চলছে? 6 মাস অতিবাহিত হয়েছে, একটা জায়গায় সঠিকভাবে চলতে পারছে? ধরেন এক বাজার ব্যবস্থা থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী শুরু করে দ্রব্যমূল্য, মুদ্রাস্ফীতি, থাকুন আমাদের সাথে, আমরা আছি চ্যানেলের অনলাইন প্ল্যাটফর্মে। কোনোটাই চলছে না। অর্থাৎ এই সরকার যদি ডিসেম্বর পর্যন্ত চলে, ফজল ভাই আমার নেতা ছিল, উনি ভালো বুঝবেন, আমার ধারণা ডিসেম্বর পর্যন্ত চললে অবশ্যই এই দেশটা ফেল স্টেটের দিকে চলে যাবে। এক্ষুনি দরকার রাজনৈতিক দলগুলো ঘোমটা ফেলে এই সরকারকে বিতাড়িত করে। দেশ রাজনৈতিক দলগুলো সামনে ইলেকশন দিবে, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য আছে না? মতৈক্য ফেসিবাদের ব্যাপারে ঐক্যবদ্ধ আছে, হ্যাঁ, কিন্তু সামনে যেহেতু নির্বাচনের টোপ আছে, এই কারণে রাজনৈতিক দল ভিতরে একটা প্রতিদ্বন্দ্বিতা, আমি ক্ষমতায় যেতে চাই, কিন্তু ইলেকশন যে নাও হতে পারে এই চিন্তাটা রাজনৈতিক দলের আচরণ দেখে আমার কাছে মনে হচ্ছে না। সুতরাং আমি বলতে চাচ্ছি আমার কিন্তু সন্দেহ 50-50, ইলেকশন হবে কি হবে না 50-50 চান্স। সুতরাং আমার বক্তব্য হচ্ছে ডিসেম্বরে যদি নির্বাচনও হয়, এইভাবে যদি দেশ আগাইতে থাকে, ডিসেম্বর পর্যন্ত এই দেশে তো আপনি দাঁড়াতে পারবেন না। এই দেশের অর্থনীতি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী বলেন, এই যে বৃষ্টি আসতেছে, ভেরি সিম্পল কথা, বৃষ্টি আসতেছে রাস্তাঘাট ভেঙে যাবে। আপনি দেখেন আওয়ামী লীগ সরকার প্রত্যেকটা রাস্তাঘাট মেরামত করছে, আয়ু 1 বছর, বৃষ্টি আসলে ভেঙে যেত, আবার মেরামত করতো। এই যে বৃষ্টি আসতেছিল, কোনো রাস্তা কিন্তু ভাঙা শুরু হয়ে গেছে, আমি গেছি তো, পাবনা বাড়ি গেছি তো, রাস্তা ভাঙা শুরু হয়ে গেছে, বৃষ্টিতে পুরো ভাঙবে, মেরামতও করতে পারবে না, আপনি চলতেও পারবেন না। আপনি দেখেন ট্রাফিক সব এলোমেলো, কিচ্ছু ঠিক নাই। ট্রাফিক ব্যবস্থাপনার জন্য তো শিক্ষার্থীদেরকেও নামানো হয়েছে, তারাও কাজ করছেন। এখন শিক্ষার্থী তো ওইভাবে নাই, শিক্ষার্থী তো এখন রাষ্ট্র চালানে ব্যস্ত। শিক্ষার্থীরা তো আপনি বলেন, আপনি তো আবার খোঁচা দিয়ে দিলেন, স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত ছাত্ররা সরকার চালানো ব্যস্ত আছে। আপনি বলেন এই 5 থেকে 6 বছরের যে জেনারেশন গ্যাপ ইউনিট সরকার তৈরি করে দিল, চতুর্থ শিল্প বিপ্লবে যেখানে হাই বিজ্ঞানী প্রযুক্তি মানুষকে রিপ্লেস করে ফেলতেছে, রোবট, আইওটি, ডেটা সায়েন্স, আপনি 10 বছর পরে তো আপনার প্রবাসী একটাও বিদেশে থাকতে পারবে না, সবগুলো অবসলেট, অপ্রয়োজনীয় হয়ে যাবে। আপনার শিক্ষা ব্যবস্থাকে আপনার এই যুগোপযোগী করা দরকার, সেদিকে কোনো খেয়াল নাই। ছাত্রদের দিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা, ছাত্রদেরকে প্রেশার গ্রুপ হিসাবে, এই ছাত্রদের লেখাপড়ার ব্যাপারে কোনে শুধু আছে টাকা কামাও আর বিয়ে করো, এছাড়া তো আমি দেখতেছি না কিছু। আনমেরিড গুলো বিয়ে করতেছে, উদাহরণ আছে আছে আছে। আপনি কি এই যে ধরেন টাকা কামাইতেছেন না, আপনারা এটা জানেন না, পেপার পত্রিকা জানেন না, V8 গাড়ি চলে, সমন্বয়ক V8 গাড়ি চালাইতেছে, আসে কোত্থেকে? সে তো টিউশনই করতো, সে টিউশনই করে খাইতো, তার ফ্যামিলিকে দিত কিনা জানি না, সে এখন V8 জিপে চড়ে। আপনার এক উপদেষ্টা 25-30 হাজার টাকার কম্বল দেওয়ার জন্যে স্কয়ার হসপিটালের ভাড়া করে, সবচেয়ে কস্টলি হেলিকপ্টার ভাড়া করে এক উপজেলার থেকে 6 দিনে 18 বার হেলিকপ্টার জার্নি করছে এবং প্রায় 30 থেকে 40 লক্ষ টাকা তার ভাড়া দিছে, এবং 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 2টা হেলিপ্যাড বানাইছে, নামার জায়গা নাই, হেলিপ্যাড বানায় আবার ডিসি সাহেব ওটা ভেঙেও দিছে। ওনার তো ম্যাচুরিটি দরকার আছে না, উনি সরকার চালাবে, সে তো LGRD উপদেষ্টা। আপনি বলেন এটা অডিট হবে না? এটা নাগরিকের পয়সা না, গরিবের পয়সা না, অডিট হবে তো। অডিট হলে কি জবাব দেবে? সে তো দুর্নীতির দায়ে পড়বে, তাকে তো জবাবদিহি করতে হবে। যদি ঠিকমতো সরকার আসে তাকে দুদুকে দৌড়াতে হবে, তো সে এই টাকার হিসেব দিতে হবে না। আপনি 35,000 টাকার কম্বল বিতরণ করতে গিয়ে 36 লাখ টাকা খরচ করছেন, হিসেব দিতে হবে না? আপনি সরকারের টাকা দিয়ে চলেন, বেতন নেন, গাড়ি চালান, হেলিকপ্টার চালান, সকালে একটা বিকেলে একটা গাড়ি চালান। অনেক উপদেষ্টা তো আবার তদবিরখানার জন্য অফিসও খুলে রাখছে এলাকায় আছে তো, যান মিরপুরে যান আরো দেখান, আমার বাসার পাশে আসেন আপনাকে দেখাই দেবো, দেখেন তো। এগুলো তো এখন তো সব ধনী হয়ে যেতেছে, সব ধনী হয়ে যেতেছে। আবার রাজনৈতিক দল করবে, ওখানে আবার শিবির পাহারা দেয়, যা ওই যে শহীদ মিনারে ঘোষণা দিতে চাইছিল না প্রোক্লামেশন, ওটাতে শিবির আগেই প্রোগ্রাম দিয়ে রাখছিল। হ্যাঁ, করেন না, ইলেকশন আসেন না, পার্টি ঘোষণা দেন। আমি আগেও বলেছি, এখনো বলতেছি, যেদিন ঘোষণা দিবে তার পরের দিন থেকে প্রোটোকল থাকবে না। এখন তো প্রোটোকল নাই,
ডিসি সাহেব দৌড়ায়, পুলিশ দৌড়ায়, প্রোটোকল দিয়ে আছে না, পার্টি ঘোষণা দিয়ে ঢাকা শহরের বাইরে যেতে পারবে না একটা। আর আমি দামি নির্বাচনে 3টা বড় বড় নেতাদের দিয়ে কিংস পার্টি করছিল না, একটা প্রার্থীর জামানত থাকে নাই। এদের জামাত না, এদের বাক্সও থাকবে না। আচ্ছা, আপনার অ্যাডভোকেট ফজলুর রহমান, আমি আজ অনেকগুলো কথা বললাম। বর্তমান প্রেক্ষাপটে এই রাজনৈতিক দল নির্বাচন বিষয়ে আপনার এবং আপনার দলের ভাবনা। আমি আজিজ ভাই কথাগুলো বলছেন, আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম এবং উনি খুব সঠিকভাবে বাংলাদেশের বর্তমান চিত্রটা তুলে ধরছেন। আমার কিন্তু, আমি আপনাকে বলি, আপনারা দুইজন বসে আছেন, আমি আপনাদের প্রতি রেসপেক্ট থেকে বলছি, আপনারা দুইজনের কেউই বয়সের কারণেই হোক আপনারা যে কোনো আপনার মুক্তিযুদ্ধে যাইতে পারেন নাই। আমি গেছি। আপনি গেছেন, আপনাকে আমি ইন্টারমিডিয়েট ফাইনালের ছাত্র, আমি MA ফাইনালের ছাত্র। আমার কথাটা বোঝার চেষ্টা, কি দেশ বানানোর জন্য কি স্বপ্নে বিভোর হইয়া মা জড়ায় ধরে কাঁদতেছে, পুত্রে যাইস না, বাবার বাহুবন্ধনে চলে যাইতেছে, কি স্বপ্নে বিভোর হইয়া। কেউ ফেরত আসছি, কেউ আসি নাই। সেই যে স্বপ্ন, বাঙালি জাতির 1000 বছরের স্বপ্ন, স্বাধীনতা, তার মুক্তিযুদ্ধ। স্বাধীনতা তো পেয়ে গেছি, আর কি দরকার? সেই স্বাধীনতা, সেই মুক্তিযুদ্ধ, তো মুক্তিযুদ্ধ স্বীকার করা হচ্ছে না তো এখন। ওইটা তো ছিল 71-এ বাইয়ে বাইয়ে আমাদের ঝগড়া ছিল। পাকিস্তানের আমাদের বড় ভাই ছিল, আমরা ছোট ভাই বড়, এখন আবার পাকিস্তানের কোথায় ছোট ভাই নাকি কুঞ্জা পাইছে আবার। এইগুলা শুনলেও নিজেকে মনে হয় আল্লাহ মাটিটা তুমি ফাঁক হো, আমি মাটির নিচে ডুইকা যাই। আমি আপনাকে বলি, আপনি একটা থানায় যাবেন, থানার প্রধান সিকিউরিটি কি? পুলিশ। পুলিশের মরালিটি টোটাল ভেঙে গেছে। সেই পুলিশকে আগে কিছুদিন কাজে লাগাইছে বিএনপি নিয়ে বসাইছে, আচ্ছা বসেন, আবার কিছু কাজে লাগাইছে, এখন আর বিএনপি কেউ না, এখন থানা লেভেল পর্যন্ত, আরো নিচের লেভেল পর্যন্ত সেখানে পৌঁছে গেছে সমন্বয়ক। কেরে সমন্বয়ক? এই থানার সমন্বয়ক নাকি 3 জন আসছে বাড়ি থানাতেই, বাপের নাম কি কালু অথবা সুবেদ আলী, বাপ মাটি কাটে, হের ছেলে নাকি এনে সমন্বয়ক হয়ে আসছে। ইউনূস সাহেবের সামনে গিয়ে পায়ের উপরে পাও তুলিয়া বসতেছে, ওসি সাহেবকে গিয়ে ডাইরেকশন দিচ্ছে, এই মিয়া মামলাটা নেন, 173 জন আসামি করছে, এর মধ্যে দেখা যাবে 60 জন বিএনপি আছে, অন্য কেউ আছে, 1 লাখ করে টাকা দেও, নাম বাদ দিয়ে দিব। এর একটা বাণিজ্য শুরু হয়েছে। আমি এই কারণে কথাটা বলছি, আমি পরশু দিনের আগের দিন 25শে জানুয়ারি কথাটা আমি আসিফ নজরুল সাহেবকে বলছি যে আপনারা যে সর্বনাশটা এখন করতেছেন, সারা দেশে মিথ্যা মামলা দিয়া, আগে ছিল গাইবি মামলা, এখন হলো মিথ্যা মামলা, এই মিথ্যা মামলা দিয়ে আপনারা রাজনৈতিকভাবে সমস্ত শক্তিকে আপনারা মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করে দিচ্ছেন, এবং করতেছে এটা কোনো রাজনৈতিক দল না, ওইসব ওই যে ছেলেপেলেরা। আপনি যেখানে যাবেন, প্রশাসন, ইউনো, ডিসি, কথাগুলো খুব বোঝার চেষ্টা করেন, উপরে সচিব থেকে ধরে ইউনো বা এসিলিয়ান পর্যন্ত, এই যে এই চেইনটা এখন পর্যন্ত সঠিকভাবে লাগে নাই, এবং এরা এদের নিজের বুদ্ধিতে বসে রয়েছে, এদের একটা দাঁতের বুদ্ধি এইসব বাচ্চা ছেলেদের নাই। এরাও বুঝতেছে, আরে তুই করতে কি আইলে রে, বাপ দাদার নাম নাই, চানমল্লের বেয়াই, তোর কথা শুনে আমার কাজ করতে হইব, তুমি তো সৎভাবে কাজ করতেছো না, তুমি তো অসৎভাবে কাজ করতেছো। ওই দিন দেখছি তোমার ওজন 55 কেজি, আজকেই তোমার ওজন হয়ে গেছে 75 কেজি। ওই দিন দেখছি তুমি ময়লা শার্ট গায়ে দা আন্দোলন করছো, আজকে দেখি 27 রঙের শার্ট গায়ে দা তুমি সকাল বিকাল রাত্র দুপুর পোশাক বদলাও। ওই দিন দেখছি তুমি রিক্সা দেওয়ার টাকা নাই, প্রাইভেট খরচ পড়ায় তুমি ভাত খাইছো, আজকে তোমার 4 কোটি টাকার গাড়ি। তোমার কথা আমি শুনবো কেন? আমি তো BCS পরীক্ষা দিয়ে পাশ করে আইছি, আমি তো SSC পরীক্ষায় আমি GPA গোল্ডেন পাইছি, আমি MA-তে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি, না হয় সেকেন্ড হয়েছি, আমি ফরেন ক্যাডারে চাকরি পাইছি, আমি সেই তারা চুপচাপ বৈশা দেখতেছে, আচ্ছা কোন আপনি? আমি শুনলাম স্যার শুনলাম, এটা কাজ করতেছেন না। সিভিল প্রশাসন হলো একটা সরকারের ঘোড়া। আগের দিনে যেমন সেনাপতিরা যুদ্ধে যাইতো,
জি, ঘোড়ার পিঠে চড়া, তাজি ঘোড়ার পিঠে চড়া, সিভিল প্রশাসন হলো ঘোড়া, সেই ঘোড়া কোনো কাজ করতেছে না, কাজে সরকার চলছে না। সেনাবাহিনী বসে বসে দেখছে হোয়াট ইজ গোয়িং অন। আচ্ছা লাগো লাগো, দেখতেছি, আমরা দেখতেছি, সেনাবাহিনী দেখতেছে। তারপরে বলবো সেনাবাহিনীর মধ্যে 20 বছর আগেও যে মরালিটি ছিল, এই মরালিটি বর্তমান সেনাবাহিনীর মধ্যে নাই, এই ঐক্য নাই, যদিও তারা আমাদের সার্বভৌমত্বের প্রতীক। আমি আজকে বলতে চাই, এই যে সেনাবাহিনী, সিভিল প্রশাসন, টোটাল সমস্ত মন্ত্রণালয়ে যারা বসে আছে এবং পুলিশ প্রশাসন, এই বাংলাদেশে ধ্বংস হয়ে গেছে, মোরালি ধ্বংস হয়ে গেছে। মানুষটা দেখতেছেন কিন্তু মানুষের ভিতরটা নাই, যে কারণে এই দেশ চলছে না। এখন যদি চলতে হয় আপনাকে পিলার নতুন করে সৃষ্টি করতে হবে। পিলার, সেই পিলার 300 পিলার প্রথমে সৃষ্টি করতে হবে বাংলাদেশের বিল্ডিংটাকে দাঁড়া করে। 300 পিলার, আমি আজকে খুব সুস্পষ্টভাবে 300 পিলার হলো প্রত্যেকটা এলাকাতে একজন করে, 300 এলাকাতে 300 পার্লামেন্ট মেম্বার, এবং দে মাস্ট কাম টু এ প্রসেস অফ ভোট, ফেয়ার, নিরপেক্ষ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু ভোট। চোর ডাকাত বদমাশ লুটেরা হাইজাকারদের হাজার হাজার কোটি টাকার ভোট না, দিনের ভোট, রাতে না, নিশিরাইতের এমপি না, আমি ডামির ভোট না। এম এ আজিজ বলেছিলেন যে এই উনি ওনার ধারণা এবং অভিজ্ঞতা থেকে বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন এটা দিতে পারবে না। আপনার কি মনে হয়? কোনটা? আমি আপনাকে এই কথাটা বলে শেষ করি। 300 এমপি যখন হইল, এর মধ্যে 20টা এমপি খুব খারাপ মানুষ হইতে পারে, কোনো কারণে নমিনেশন খারাপ হইতে পারে, কিন্তু প্রত্যেক জায়গাতে একজন ভাই দাঁড়ায় গেল। ওই এলাকার মানুষ বলবে অমুক ভাই এমপি, বিপদে পড়লে দলমত নাই, ওই ভাইয়ের কাছে দৌড়া যাবে, ভাই আমি তো বিপদে পড়ছি, এই তো ঘটনা ঘটে, এই কিরে, তার কর্মীরা বলবে, সেইখানে জাল বিস্তৃত হয়ে যাবে, আস্তে আস্তে পিলার দাঁড়ায় যাবে, বিল্ডিং দাঁড়ায় যাবে। তারপরে এই বিল্ডিং কিভাবে সাজাবে, সেই সাজানোর জন্য আরো কিছু 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 জিনিস করতে হবে, কিন্তু প্রথমে লাগবে নির্বাচন। সেই নির্বাচন কবে? সেই নির্বাচন এরা দিতে চায় না, এরা দিতে চায় না নির্বাচন, এরা বিনা নির্বাচনে ক্ষমতায় থাকতে চায়। এদের জন্য আমি ভাবি না, এদের জন্য আমি ভাবি না, আমি ভাবি ইউনূস সাহেবের জন্য। আর ইউনূস সাহেব, আপনি না 10 জন প্রধানমন্ত্রীর চেয়ে অনেক বড়, সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের একজন, একটা প্রধান উপদেষ্টার সামান্য বাংলাদেশের মতো একটা জটিল ক্ষমতা ভোগ করার জন্য আপনি এদের সাথে আছেন কেন? যদি আপনার রিয়েল ক্ষমতা থাকে তাইলে আপনি ভুল করতেছেন জনাব ইউনূস সাহেব। আর যদি আপনি বৈরাম খা হয়ে থাকেন, বৈরাম খা, জি, আমার ধারণা উনি আকবরের বৈরাম খা, আকবরের বৈরাম খা, হ্যাঁ আকবরের বৈরাম খা, উনি দেশ এবং দেশ সর্বনাশ হয়ে যাবে। আমি আপনাকে বললাম সর্বনাশ আমি চাই না। ওই যে আমরা কথা বললেই কয় ফজলুর রহমান এক সময় আওয়ামী লীগ করতো, ওবুদও চায় আওয়ামী লীগ আসুক। না, আওয়ামী লীগ 10 বছরে লিখতে পারবে না। আওয়ামী লীগরা আমরা সবাই মিলে আসতে দিলে ও আইসা আমার দাঁড়ায়, সামনে দাঁড়ায় বলতে পারবে না আমি ভোট চাই, কারণ এর মোরালিটি এমনভাবে নষ্ট হয়েছে, এমনভাবে ব্রেকডাউন হয়েছে। চোর ডাকাতদের গত 15 বছরে এমন সর্বনাশ এরা করছে, নিজের করছে, গোষ্ঠীর করছে, বংশের করছে, বাপের করছে, মার করছে, হাসিনা নিজে তো হয়েছেই। ওই আমি কইলাম হাসিনা নিজে ডুববেন, আপনার মহান পিতাকে নিয়ে ডুববেন। এখন ফজলুর রহমানের মতো লোককে বলতে হয় মুক্তিযুদ্ধে হাত দিবেন না, কিন্তু কথাটা খুব বুঝার চেষ্টা করেন। আমার বলতে হয়, যাকে আমেরিকা নির্বাসনে রাখছিল শেখ হাসিনা, যাকে জেলখানায় রাখছিল শেখ হাসিনা রাষ্ট্রদ্রোহ, আমার বলতে হয় মুক্তিযুদ্ধ বাঁচাও। এটা বলে যদি কেউ বলে যে ফজলুর রহমান তো আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধ আর আওয়ামী লীগ এক জিনিস না, এমনকি বঙ্গবন্ধু আর হাসিনাও এক জিনিস না। জিনিসটা বুঝতে হবে, এরা ইতিহাসের সন্তান। শেরে বাংলা একে ফজলুল হক, সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন, সৈয়দ নজরুল, উসমানী, জিয়াউর রহমান, খালেদ মুশাররফ, 9 সেক্টর কমান্ডার, এরা হলো ইতিহাসের সন্তান। এরা সব আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি। একজনের উপরেও বাজে কথা বললে যদি আমরা মানুষ হই, এটা প্রতিবাদ না করে কাউকে ছেড়ে দেওয়া উচিত না। কথাটা খুব বোঝার চেষ্টা করেন, না হলে বাঙালি জাতির যেই যে সুন্দর সুন্দর ইতিহাসের যে পর্যায়ে পর্যায়ে নেতৃত্বটা দাঁড়াইছিল, কেউ না কেউ ভুল করছে। ভুল পৃথিবীতে কে করে নাই? একমাত্র আমাদের ধর্মে বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সবাই তো ভুল করছে, আমরা না হলে ইয়ানুফসি বলতে হবে কেন? ভুল তো করছে। জি,
আমরা শেষ দিকে চলে এসেছি। আমি মনে করি ইলেকশনারে যদি না দেয় খুব বিপদগ্রস্ত এরা হবে, দেশ খুব খুব কঠিন একটা অবস্থা মধ্যে যাবে। আমি এদেরকে একেবারে হাত জোর করে আহ্বান করব, আর সর্বনাশ করেন না, ইলেকশন দেন। আচ্ছা, ধন্যবাদ। ইলেকশন দেন বলেছেন, না, ইলেকশন কবে? ইলেকশন দেন না। ইলেকশন আমার কাছে মনে হয় যে আমার পাবনা ভাষায় বসলে স্ল্যাংটা বললাম না, শুদ্ধটা বলি, জি জি। ফাটা বাঁশের চিপায় পড়েছে পলিটিশিয়ান, কে? পলিটিশিয়ান, Politician। রাজনৈতিক দলগুলা। কারণ তারা এই সরকার তো বোঝেনি, 24 জনের সরকার, জি। ধাক্কা দিলেই উড়ে যাবে, ধাক্কা দিতে পারতেছে না, কারণ রাজনৈতিক শূন্যতা হবে, থার্ড পার্টি ঢুকে পড়বে, আবার রাখতেও পারতেছে না। জি। রাখতে পারলে এই দেশটা ফেল স্টেট হবে। একটা মহা বিপাকে পড়েছে রাজনৈতিক দলগুলি। তারপরে সামনে নির্বাচনের মূলধোলা অন্তর্বর্তীকালীন সরকার ঝুলাইছে, এর কারণে এর জন্য আবার টুকটাক প্রতিযোগিতা আছে। এই কারণে রাজনীতিটা কিন্তু ভিসিয়েট হচ্ছে। রাজনীতিটা কিন্তু আপনি দেখেন একই সাথে ছিল বিএনপি, জামাত ইসলাম, 20 দল। আমার ধারণা 2 দলই হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু এখন ধরেন বিএনপি, জামাত ইসলাম 20 দলে থাকার কারণে সবসময়ই বলছে যে এন্টি লিবারেশন ফোর্স, বিএনপি হলো তার উপদেষ্টা, এইটি বলা হতো, তো জামাত থাকার কারণে বলছে। আর জামাত তো যুদ্ধপরী দল, এটা বলাই হতো। তো আবার বিএনপিরও দেখেন সালাউদ্দিন কাদের চৌধুরী তো ফাঁসি হয়েছে, হ্যাঁ ফাঁসি হয়েছে, বিএনপির স্ট্যান্ডিং কমিটি মেম্বার ছিল। তো সুতরাং আমার এখন যেটা মনে হচ্ছে যে এই সরকার যেভাবেই হোক, এখন ফজলু ভাইরে বুদ্ধি বার করবে যে যেভাবে হোক, দয়া করে হোক, এই সরকারকে, দেশটা বাঁচানোর জন্য এই সরকারটা চেয়ার থেকে নেমে যাওয়া উচিত। হ্যাঁ, কারণ এই সরকার আর থাকার নেমে গেলে কারো না কারো কাছে তো দিয়ে যেতে হবে। না, দিয়ে যাবে ইলেকশন, এখন ইলেকশন করে দিয়ে 3 মাসের ভিতরে ইলেকশন দিয়ে দিই। ইলেকশন দেওয়ার সাথে সাথে আবহাওয়া চেঞ্জ হয়ে যাবে। কোনো বিনিয়োগ নাই, কোনো ব্যবসা নাই, কোনো ব্যবসায়ী ইনভেস্ট করতেছে না, ব্যবসায়ী এক্সপোর্ট বন্ধ, ইম্পোর্ট বন্ধ, গার্মেন্ট এক্সপোর্ট পর্যন্ত একটু বাড়ছিল, আবার কমে গেছে। এদিকে দেখেন ভারত আমাদের সাথে এমন বৈরী আচরণ করছে, কিন্তু আমাদের সমস্যা না। আমি তো বললাম না, বিশ্বায়নের যুগে ছোট দেশ না, আমাদের দেশের লোক এখন চিকিৎসার জন্য ব্যাংকক যাওয়া শুরু করছে, মালয়েশিয়া যাওয়া শুরু করছে, শিক্ষার জন্য চলে যাচ্ছে। পররাষ্ট্র উপদেষ্টা চীনে যাওয়ার জন্য বলেছে। হ্যাঁ, এখন আবার চীনের জায়গায়, চীনে কুম্বিংয়ে চিকিৎসার ব্যবস্থা। আমাদের 80% তুলা ভারত থেকে আনা হতো, কিন্তু আমাদের চিকিৎসা ব্যবস্থা উন্নত করার কথা তো বলছি না। হাউস করা হয়েছে, মালয়েশিয়ায় তুলা আসতেছে, আমাদের গার্মেন্টসের মালিকরা কিন্তু মালয়েশিয়ার থেকে তুলে আনতেছে। বিকল্প হয়ে যাবে, বিকল্প। বিশ্বায়নের যুগে কোনো দেশ এতিম না, এই ভাবা খারাপ। এই জন্য বলছি যে ভারত তাদের প্রয়োজনে আমাদের সাথে সম্পর্ক রাখা উচিত, আমরাও আমাদের কারণে তাদের সাথে সম্পর্ক রাখবো। আজিজ, অসংখ্য ধন্যবাদ। ফজলুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক তথ্য আপনাদের মাধ্যমে জানলাম। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে আগামী অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।